আজকে আমরা আমাদের একটা যে বড় চ্যাপ্টার এতদিন ধরে পড়ে আসছি তার ইতি টানব বলতে পারো। সেটা হচ্ছে সদৃশতার 18.4 এই অধ্যায়টা একদম শেষ অংশটা, মানে 18.4 এর কোষে দেখি অংশটা আমরা আজকে পড়ব। ঠিক আছে, অনেক বড় চ্যাপ্টার, খুঁটিনাটি অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলো প্রমাণের অন্তর্ভুক্ত না হলো, মানে প্রমাণটা সিলেবাসের অন্তর্ভুক্ত না হলেও কিন্তু সেগুলো আমাদেরকে পড়তে হয়েছে, না হলে আমরা পরের দিকে অঙ্কগুলো করতে পারিনি। তো আশা করছি তোমরা সেগুলো সব একটু একটু করে তৈরি করেছো বা করছো। যদি না পড়ে থাকো বা যদি না করতে শুরু করো তো সেটা অবশ্যই শেষ করে নিও, কারণ খুব একটা বড় চ্যাপ্টার, এখান থেকে অবশ্যই অবশ্যই কোশ্চেনও হয় অনেক। ঠিক আছে, তাহলে যতটুকু করানো হয়েছে সেটা কিন্তু তৈরি করে নিও। তো যাই হোক, আজকে কথা না বাড়িয়ে আমরা 18.4টা পরীক্ষা শেষ করবো পোর্শনটা। এখন 18.4 দেখো শুরুতে যেগুলো আছে মোট 6টা প্রয়োগ আছে, তার মধ্যে দুটো শর্ট কোয়েশ্চেন আছে। আমি বড় কোয়েশ্চেনগুলো করিয়ে দিই, শর্ট কোয়েশ্চেনগুলো তোমরা খুব সহজেই নিজেরা করতে পারবে। ঠিক আছে, তো বড় কোশ্চেনের মধ্যে আবার শুরুতে যেটা আছে 3-এর দাগেরটা, তার মধ্যে করে আমরা প্রয়োগ 25-এ একটা করে এসেছি, বড় যদিও, তবু আমি বলে দিচ্ছি। দেখো আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার প্রয়োগ 3টা। প্রয়োগ 3টা দেখো কি বলছে, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এবি একটি ব্যাস, পি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, কি বলেছে না, স্পর্শক দুটিকে পি বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি যথাক্রমে কিউ ও আর বিন্দুতে ছেদ করেছে। যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয় তবে প্রমাণ করতে হবে PQ * PR = r²। আগে ছবিটা আঁকাতে তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এটা একটা বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত যার এবিটা হচ্ছে একটা ব্যাস। এই যে ধরো তোমার এটা এ আর এটা হচ্ছে তোমার বি আর এটা হচ্ছে তোমার ও। এর উপরে একটা যে কোনো বিন্দু নেওয়া হয়েছে এইরকম পি নামক, পি, যেখানে একটা এইভাবে স্পর্শক টানা হয়েছে, পি বিন্দুতে একটা এরকম স্পর্শক টানা হয়েছে, ধরো নাম দিলাম XY। আর এই এ বিন্দুতেও স্পর্শক টানা হয়েছে এইরকম, আবার বি বিন্দুতেও স্পর্শক টানা হয়েছে এইরকম। এরা কোথায় ছেদ করেছে, যথাক্রমে এটা কোথায় বলেছে কিউ বিন্দুতে, আর এটা কোথায় বলেছে না আর বিন্দুতে ছেদ করেছে। বলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে PQ * PR = কত, r²। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, যেখানে rটা কি এই বৃত্তের ব্যাসার্ধ, সেটা আমরা পরে বলছি, যে না rটা পরে আমরা পরে যোগ করছি। তাহলে প্রদত্ত হচ্ছে বইয়ে যা দেওয়া আছে, প্রামাণ্য এটা, অঙ্কনটা এবারে করে নিই আমরা। অঙ্কন না হলে আবার এখানে হবে না, একটা অঙ্কন লাগবে। অঙ্কনটা সেভাবে কিছু না, সেটা হচ্ছে যে দেখো এই, আচ্ছা কিউ আরটা ঠিকঠাক নাম দিলাম তো, হ্যাঁ কিউ আর, ঠিক আছে। সেটা হচ্ছে যে এই ও কিউ, ও আর আর ও পি, এই তিনটেকে যুক্ত করলাম। ঠিক আছে, ও পি, ও কিউ আর ও আর তিনটেকে যুক্ত করলাম। এবার দেখো প্রমাণে আমরা চলে যাচ্ছি। প্রমাণের শুরুতে একটা কথা বলি, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। যদি বলি কেন, আমরা স্পর্শ সংক্রান্ত উপপাদ্য 15 নম্বর অধ্যায়, সেখানে আমরা একটা উপপাদ্য পড়েছিলাম, মোস্ট প্রবাবলি 40-এর উপপাদ্য, আমি শিওর নই 40 হবে সম্ভবত। সেখানে এটা পড়েছিলাম যে কোনো একটা বৃত্তের কোনো একটা বিন্দুতে অঙ্কিত কি স্পর্শক, আর সেই স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর সেখানে কত লম্বভাবে অবস্থিত হয়, মানে এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করে। স্পর্শক এবং ওই স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হয়। তাহলে সেই অনুযায়ী আমরা এখানে খুব সিম্পলি ভাবে বলতে পারি ওপিটা কার উপরে লম্ব, এই দোকেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে XY বা QR যা ইচ্ছা বলতে পারো। QR একটি স্পর্শক আর ওপিটা হচ্ছে স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি ওপিটা কার সঙ্গে লম্ব, না QR এর সঙ্গে লম্ব। ওকে, আবার ওখানে স্পর্শক সংক্রান্ত উপপাদ্যতেই আবার একটা পড়েছিলাম আমরা, যে ধরো একটা বৃত্তের বহিস্থ বিন্দু থেকে সর্বাধিক দুটো স্পর্শক অঙ্কন করা যায়, এইরকম এইরকম, তাই তো, এবং তারা কেন্দ্রে কি করে সমান কোণ উৎপন্ন করে, মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়ে যায়। যদি আবার এই দুটো সমান হয়ে যায়, সব পড়েছিলাম ওখানে আমরা, তাহলে আমরা দেখো সেই অনুযায়ী বলতে পারি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এবং তার উপর ভিত্তি করে বলতে পারি এইটুকুটা এই টোটালটার অর্ধেক, মানে আমরা বলতে পারবো যে কোণ POQ সমান হাফ অফ এই পুরো কোণটা, কোনটা কোণ AOP। তো
ধরো এটাকে আমি 1 নম্বর দিলাম। আবার একই ভাবে বলা যায় এই কোণটা এই টোটালটার অর্ধেক, অর্থাৎ কোণ এটার নাম কত হবে POR সমান হাফ অফ অ্যাঙ্গেল কত BOP, অ্যাঙ্গেল BOP। এবার দেখো ওইটা 1 নম্বর গেল, আর এটা যদি আমরা 2 নম্বর দিই, এটাকে যদি আমরা 2 নম্বর দিই, এবার এক কাজ করো 1 আর 2 যোগ করে দাও, 1 আর 2 যোগ করে দাও। তাহলে 1 আর 2 যোগ করলে কি হবে, এর বাম দিকের সঙ্গে এর বাম দিক আর এর ডান দিকের সঙ্গে এর ডান দিক, তাহলে অ্যাঙ্গেল POQ প্লাস অ্যাঙ্গেল POR সমান হাফ কমন নিলে কত হচ্ছে অ্যাঙ্গেল AOP প্লাস অ্যাঙ্গেল BOP। তো দেখো AOP আর BOP যোগ করে দিলে টোটালটা AOP হবে, যেটার মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি হাফ ইনটু 180 ডিগ্রি। তাহলে অর্থাৎ এবার এই দুটো মিলিয়ে কত হবে POQ আর POR, POQ আর POR মিলিয়ে কত হবে QOR। তাহলে অ্যাঙ্গেল QOR ইজ ইকুয়াল টু কত হচ্ছে তোমার 90 ডিগ্রি। তাহলে আমরা এখনো পর্যন্ত কি পেলাম, QOR এমন একটা ত্রিভুজ যার ও কোণটা সমকোণ এবং সেই সমকৌণিক বিন্দু থেকে অতিভুজ QR এর উপর আমরা OP লম্ব অঙ্কন করেছি। তাহলে সেই উপপাদ্য 48 এ চলে যাও, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে, অর্থাৎ ওই ছবিটাকে যদি আমি এখানে নিয়ে আসি, এটা 90 ডিগ্রি পেয়েছি আমরা, এটা 90 ডিগ্রি পেয়েছি এবং সেখান থেকে এর উপরে লম্ব টেনেছি, এটাও 90 ডিগ্রি। তাহলে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে কি হয়, সেই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হয় এবং তারা নিজেরাও কি হয় পরস্পর সদৃশ্য হয়ে যায়। তাহলে আমি সেখান থেকে বলতে পারি দেখো যেটা বলছিলাম, তাই কি পেলাম আমরা, একটা সমকোণিক ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করেছি। তাহলে কি হয়, লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য হয় এবং তারা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হয়। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ মানে ছোট দুটো ত্রিভুজ, মানে ত্রিভুজ কত POQ সদৃশ্য ত্রিভুজ কত POR। যখনই সদৃশ্য তখন বাহুগুলোর অনুপাত লেখো, বাহুগুলোর অনুপাত যেভাবে লিখতে হয়। তাহলে অতএব কি হবে বলো, প্রথমে 90 ডিগ্রিটা দিয়ে বিচার করা যাক, 90 ডিগ্রিটা দিয়ে। তাহলে কি হবে বলো, এটার ক্ষেত্রে 90 ডিগ্রির অপোজিটে কি আছে OQ, আর ওইটার ক্ষেত্রে 90 ডিগ্রির অপোজিটে কি আছে OR ইজ ইকুয়াল টু কোনটা হয় তোমার, এই কোণটার সঙ্গে কোন কোণটা হয়, এই কোণটার সঙ্গে তোমার এই দিকের এই কোণটা হয়, আবার এই কোণটার সঙ্গে কি হয় এই দিকের এই কোণটা হয়। এই যে এইটা ভালো করে দেখো, এইটা ছবিটাকে এখানে নিয়ে আসছি, ছবিটাকে আমি এখানে নিয়ে আসছি, দেখো এটা হচ্ছে তোমার কত 90 ডিগ্রি, এটা O, এটা Q, এটা কত R, আর এটা হচ্ছে তোমার লম্ব টানা হয়েছে যেটার নাম হচ্ছে P, এখানে 90 ডিগ্রি। তো কি হয়, এটা 90 এটা 90, তার অপোজিটে এটা হলো, আর কি হয় এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়, তার সেটা বিচার করো। তাহলে এর অপোজিটে কি আছে OP, আর এর অপোজিটে কি আছে বলো, এর অপোজিটে কি আছে তোমার এই ত্রিভুজের ক্ষেত্রে কত PR, আর পড়ে থাকছে কোনটা, এর ক্ষেত্রে তোমার পড়ে থাকছে দেখো এইটা, আর এর ক্ষেত্রে পড়ে থাকছে কোনটা এইটা। তাহলে এর অপোজিটে কত আছে বলো, এর অপোজিটে আছে PQ, আর এর অপোজিটে কি আছে তোমার OP। তো এখন দেখো আমরা যদি প্রমাণের দিকে তাকাও, PQ আছে PR আছে, তাহলে PQ আর PR মানে তোমাকে এই দুটো নিয়ে করতে হবে, তিনজনেই পরস্পর সমান। তাহলে আমি বলতে পারি যে সুতরাং এই দুটো পরস্পর সমান, তাহলে এটা সমান এটা, অর্থাৎ OP বাই কত বলো PR ইজ ইকুয়াল টু PQ বাই কত OP। কোণাকুণি গুণ করো, কোণাকুণি গুণ করলে এখান থেকে কি পাবো দেখো, কোণাকুণি গুণ করলে কি পাবো বলো, PQ ইনটু PR, PQ ইনটু PR ইজ ইকুয়াল টু কত OP ইনটু OP মানে কত OP স্কয়ার। এবার OP টা তো এই বৃত্তের ব্যাসার্ধ, আর বৃত্তের ব্যাসার্ধটা কত বলা ছিল R বলা ছিল, তাহলে এখানে R বসিয়ে দাও, তাহলে R স্কয়ার। তাহলে আমরা কি পেলাম, PQ ইনটু PR সমান হচ্ছে R স্কয়ার। তাহলে প্রথমে ওই স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত সেটা কাজে লাগাও, আর বৃত্তের বহিস্থ বিন্দু থেকে যে দুটো স্পর্শক অঙ্কন করা যায় তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে সেটা কাজে লাগাও। তারপরে উপপাদ্য 48 এ চলে যাও, উপপাদ্য 48 থেকে তাদেরকে সদৃশ্য বলতে পারবে, বাহুগুলোর অনুপাতটা লিখতে পারবে, শেষ দুটো নাও নিয়ে OP এর জায়গায় কত বসিয়ে দাও, আর বসিয়ে দাও, তাহলেই প্রমাণটা চলে আসবে।
ঠিক আছে, একটু বড় কিন্তু খুব ইম্পর্টেন্ট, সহজ তো, বড় হোক না কিন্তু সহজ তো, তাহলে অবশ্যই রেডি করে নিও। ওকে, চলো নেক্সট পড়ো, নেক্সট 4 দাগেরটা। দেখো 4 দাগেরটা কি বলছে, দেখো হচ্ছে এবি কে ব্যাস করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করেছি। এবি এর উপর যে কোনো একটি বিন্দু সি থেকে এবি এর উপর লম্ব অঙ্কন করেছি যা অর্ধবৃত্তকে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে সিডিটা এসি ও বিসি এর মধ্য সমানুপাতিক। মধ্য সমানুপাতিক ছবিটা আঁকা যাক আগে। তাহলে ধরো এটা হচ্ছে তোমার অর্ধবৃত্ত বলেছে তো, ওয়েট, ধরো এটা একটা ও কেন্দ্রীয় অর্ধবৃত্ত, এবিটা হচ্ছে ব্যাস। ওকে, এবি এর উপর একটা যে কোনো বিন্দু নেওয়া হয়েছে, মনে করো এটা সি, সি থেকে একটা লম্ব টানা হয়েছে এরকম, সি থেকে একটা এরকম লম্ব টানা হয়েছে, লম্ব টানা হয়েছে, যেটা কি বলেছে অর্ধবৃত্তকে কোথায় ছেদ করেছে, অর্ধবৃত্তকে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে সিডিটা, এই সিডিটা এসি আর বিসি এর মধ্য সমানুপাতিক হবে। আগে একটু ক্লিয়ার করে দিই যে মধ্য সমানুপাতিক হলে কি হয়। ধরো দুটো নাম্বার আছে, একটা হচ্ছে তোমার এ আর একটা বি, তাদের মধ্য সমানুপাতিক যদি x হয়, তখন তিনটে নাম্বার আমরা সেই অনুপাত সমানুপাতে পড়ে এসেছি, তিনটে নাম্বারের ক্ষেত্রে কি হয়, মাঝেরটা স্কয়ার সমান প্রথম ইনটু দ্বিতীয়, সরি প্রথম ইনটু তৃতীয়, অর্থাৎ এখান থেকে হয় x স্কয়ার সমান ab। তাহলে তিনটে নাম্বার বা দুটো নাম্বার a আর b এর মধ্য সমানুপাতিক x দেখাতে হলে কি দেখাতে হয়, ওই x স্কয়ার সমান a ইনটু b। তাহলে এখানে কি দেখাতে বলেছে, এখানে দেখাতে বলেছে যে ওই সিডিটা, এখানে দেখাতে বলেছে সিডিটা কার কার, এসি আর কত বিসি এর মধ্য সমানুপাতিক হবে। তার মানে এখানে দেখাতে হবে যে সিডি স্কয়ার সমান কত বলো, এসি ইনটু বিসি। এটা আমরা দেখাবো, ঠিক আছে, এটা আমরা দেখাবো। ওকে, তো এটা করতে গেলে একটা দেখো সরাসরি প্রমাণে চলে যাচ্ছি আমি, প্রদত্ত যা দেওয়া আছে প্রামাণ্য এটা দাঁড়ালো, অঙ্কনে চলে যাচ্ছি। অঙ্কন হচ্ছে আর কিছু না, ছোট্ট এই এসি কে আর এই বিসি কে যুক্ত করে দাও। তো দেখো যখনই তুমি এসি আর বিসি কে যুক্ত করলে আমি সিম্পলি বলে দিতে পারবো এডিবি কোণটা 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি, কারণ এডিবি কোণটা এবি ব্যাসের উপর ভর করে পরিধিতে উৎপন্ন হয়েছে, এবি ব্যাসের উপর ভর করে পরিধিতে উৎপন্ন হয়েছে, কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ হয়। তাহলে খুব সহজেই বলা গেল যে এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। আবার এখানে এটা লম্ব বলা ছিল, তাহলে উপপাদ্য 48 চলে যাচ্ছে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ হয়, তারা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হয়। তাহলে বলতে পারবো এই ছোট দুটো সদৃশ এই দুটো, কারণ সিডি স্কয়ার মানে কি, সিডি স্কয়ার সমান এসি ইনটু বিসি। তার মানে সেই আমরা এর আগে একটা প্রয়োগ 5 বার কিছু একটা এরকম করেছিলাম, প্রয়োগ 5ই বোধহয়, না 5 কেন হতে যাবে, প্রয়োগ 19 এ পড়েছিলাম। তাহলে এখান থেকে কি বলতে পারবো বলো, এই ছোট দুটো মানে ত্রিভুজ এসিডি সদৃশ ত্রিভুজ কত বলো, বিসিডি। এখান থেকে বাহুগুলোর অনুপাত লিখবে, আমি এটা এই রেজাল্টটা মনে রাখতে বলেছিলাম, তোমরা বাহুগুলোর অনুপাত লিখেই করবে, কিন্তু আমি এখান থেকে সরাসরি বলে দিতে পারি যখন এই দুটো সদৃশ হচ্ছে এখান থেকে বলতে পারবো সিডি স্কয়ার মানে এটা স্কয়ার সমান কি হয়, ভূমি দুটোর গুণফল, মানে কত হবে বলো, এসি ইনটু কত হবে, বিসি। তোমরা কিন্তু বাহুগুলোর অনুপাত লিখেই করবে কিন্তু। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 4 এর বিষয়বস্তু, সহজ কিন্তু তৈরি করে নিও। চলো নেক্সট। তারপরেরটা হচ্ছে তোমার মানে 5 এর দাগেরটা বলি, সারা বছর ধরে আমি তোমাদের যত না প্রয়োগ করাবো, সেটা যদি 200 টাকা করাই 300 টাকা করাই, শেষমেশ আমি 10-12টা বেছে দেবো। সেই 10-12টার মধ্যেই প্রত্যেক বছর পড়ছে, কোনো চিন্তা নেই, পেয়ে যাবে সবাই। এবং সেই 10-12টার মধ্যে একটা হচ্ছে এইটা, সেই 10-12টার মধ্যে একটা হচ্ছে 5-এরটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরো একটা কথা হচ্ছে এটা এবছরে মানে তোমাদের 2020 সালে কিন্তু এটা পড়েছে, এটা 2020 সালে পড়ে গেছে। এটা পড়ে গেলেও এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা বাদ দিয়ে এটাকে যেতে পারি না, আমাদেরকে করতেই হবে না, ঠিক আছে। তো দেখা যাক তাহলে কি হয়।
কি বলছে দেখো, সমকোণী ত্রিভুজ ABC এর কোণ এটা সমকোণ, অতিভুজ BC এর উপর AD লম্ব, প্রমাণ করতে হবে ত্রিভুজ ABD বাই ত্রিভুজ ACD সমান BC স্কয়ার বাই AC স্কয়ার। তখন আমি সমকোণী ত্রিভুজটা আঁকা যাক। ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, যার কোন কোনটা সমকোণ বলেছে, A কোনটা সমকোণ, তাহলে এটার নাম দাও A, আর ধরো এটা দিলাম B, আর এটা দিলাম ধরো C। অতিভুজ BC এর উপর AD টা লম্ব, তাহলে এখান থেকে একটা লম্ব টানা হয়েছে এইরকম, যার নাম দেওয়া হচ্ছে কিনা AD। হলে আমাদেরকে প্রমাণ করতে হবে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ কত ACD এর ক্ষেত্রফল সমান BC স্কয়ার বাই কত না BC স্কয়ার বাই AC স্কয়ার। এটা আমাদেরকে দেখাতে হবে। এই ত্রিভুজ দিয়েছে মানে কি বোঝা যাচ্ছে, যে কোনো একটা দিক যদি মোটা করে দিই, মোটা করি বা না করি, শুধু ত্রিভুজ লিখছি মানে তার ক্ষেত্রফলটা কি বোঝাচ্ছে। তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে, ABC এর ক্ষেত্রফল আর ACD এর ক্ষেত্রফলের অনুপাতটা কার সঙ্গে সমান, BC আর AC বাহুর বর্গের সঙ্গে সমান, ঠিক আছে, বর্গের অনুপাতের সঙ্গে সমান। এটা আমাদেরকে দেখাতে হবে। বেশ, তো চলো দেখানো যাক। অঙ্কন কিছু লাগছে না, আমি সরাসরি এইটা দিয়েই স্টার্ট করছি, যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল মানে কি হয়, হাফ ভূমি ইনটু উচ্চতা। তাহলে কত হবে বলো, হাফ ভূমিটা কত ABC এর ক্ষেত্রে, ABC এর ক্ষেত্রে বলতে পারি দেখো BC ভূমি এর উপরে AD টা উচ্চতা, তাহলে হাফ ইনটু BC ইনটু কত বলো AD। আর ACD এর ক্ষেত্রে বলতে পারি হাফ ইনটু AC, এই যে আর এটা কি 90 ডিগ্রি মানে এটা উচ্চতা, তাহলে হাফ ইনটু AC ইনটু AD। তাতে করে দেখো হাফ হাফ কেটে গেল, AD কেটে গেল, পড়ে থাকছে কত BC বাই AC পড়ে থাকছে। এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম, ঠিক আছে। এবার একটা কথা দেখো, আমাদের প্রমাণে আছে BC স্কয়ার বাই AC স্কয়ার, উপরটা BC এসেছে, যদিও স্কয়ারটা আসেনি কিন্তু BC টা এসেছে, নিচে আছে AC স্কয়ার, কিন্তু আমাদের যে AC করতে গেল, সরি এটা CD হবে, CD হবে, ACD বলেছিল তাহলে CD হবে এটা। তাহলে দেখো আমাদের দরকার AC স্কয়ার, কিন্তু এসেছে কত CD দেওয়া এসেছে, তাহলে আমাদের কাজ হবে এই CD টাকে ট্রান্সফার করে AC তে নিয়ে যাওয়া কাজ হবে আমাদের। এটা বের করে 1 নম্বর দিয়ে রাখলাম। তো এখন দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টেনেছি, লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, তারা নিজেরাও সদৃশ। এখানে যে দুটো ত্রিভুজের কথা বলেছি আমরা তাদেরকে নিয়েই কাজ করব, যে দুটো ত্রিভুজ এখানে আলোচনা হচ্ছে সেই দুটো ত্রিভুজকে নিয়ে আমরা কাজ করব। আর আমরা এখান থেকে বলতে পারি যে ত্রিভুজ ABC সদৃশ ত্রিভুজ ACD। বাহুগুলোর অনুপাত লেখো, তাহলে বাহুগুলোর অনুপাত লেখা যা নিয়ম সেই অনুযায়ী লেখো। তাহলে ধরো বড়টার ক্ষেত্রে কোনটা, এটা 90 ডিগ্রি, তার উল্টো দিকে কি আছে BC। ছোটটার ক্ষেত্রে কোনটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তার উল্টো দিকে কি আছে বলো AC। সমান, এবার কি হয় তোমার বড়টার এইটা ছোটটার এটা সাধারণ কোণ, মানে সাধারণ কোণের ক্ষেত্রে কি হবে বলো, বড়টার ক্ষেত্রে কত হবে AB, আর ছোটটার ক্ষেত্রে কত হবে বলো AD। আর পড়ে থাকছে কোনটা, বড়টার ক্ষেত্রে পড়ে থাকছে এইটা, আর ছোটটার ক্ষেত্রে পড়ে থাকছে এইটা। তাহলে বড়টার ক্ষেত্রে কত হবে বলো AC বাই ছোটটার ক্ষেত্রে কত হবে বলো CD। তাতে করে দেখো এবারে আমি যদি এইটা আর এইটাকে নিই, মানে প্রথম আর তৃতীয় নিই, তাহলে সেখান থেকে কি পাবো বলো, সেখান থেকে পাবো যে BC ইনটু CD সমান AC গুণ করে কত AC স্কয়ার। তাহলে এখান থেকে বলা যাবে যে অতএব CD টা কত হচ্ছে বলো, CD টা হবে AC স্কয়ার বাই কত BC। এই CD এর মানটা নিয়ে এসে এবার এখানে বসিয়ে দাও, এখানে লিখবো যে 1 নম্বর থেকে বাই বলে এটা লিখবো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল সমান কত BC বাই CD এর জায়গায় মানটা বসাও, AC স্কয়ার বাই কত বলো BC। নিচের BC টা উপরে চলে গেলে BC আর BC নিয়ে ওটা কত হয়ে যাবে BC স্কয়ার, আর নিচেটা কত হচ্ছে বলো, নিচেটা হচ্ছে কত AC স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল সমান BC স্কয়ার বাই AC স্কয়ার, যেটা আমাদের কি ছিল, যেটা আমাদের প্রামাণ্য বিষয় ছিল। ঠিক আছে, তাহলে প্রথমে এইটা লিখে 1 নম্বর নাম দিয়ে দাও, তারপরে ওই উপপাদ্য 48 কাজে লাগাও, এই দুটো ত্রিভুজকে সদৃশ দেখিয়ে সেখান থেকে এই CD এর মানটা বার করে নিয়ে এসে আবার 1 নম্বরে বসিয়ে দাও, তাহলেই প্রমাণ চলে আসবে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে পড়লেও কিন্তু রেডি করে নেবে। ওকে।
চলো নেক্সট। দেখো বড় প্রশ্নের শেষটা বলি, আর বড় প্রশ্ন নেই, বড় প্রশ্নের শেষেরটা বলি, এটা হচ্ছে 6 এর দাগেরটা। দেখো 6 এর দাগেরটা দেখো কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে ব্যাস, নিজেরা পড়ো কিন্তু, ও কেন্দ্রীয় বৃত্তের এবিটা ব্যাস, এ বিন্দু দিয়ে অঙ্কিত একটি সরল রেখা বৃত্তকে সি বিন্দুতে এবং বি বিন্দুতে অঙ্কিত স্পর্শককে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে বিডি স্কয়ার সমান এডি ইনটু সিডি, আর যে কোনো সরল রেখার জন্য এসি এবং এডি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সর্বদা সমান হয়। ছবিটা আগে আঁকা যাক। দেখো ছবিটা, ধরো এটা হচ্ছে তোমার ও কেন্দ্রীয় বৃত্ত, যার এবিটা একটা কি বলেছে না, ব্যাস বলেছে এবি, ও কেন্দ্রীয় বৃত্ত। এ দিয়ে একটা সরল রেখা টানা হয়েছে যেটা বৃত্তকে সি বিন্দুতে ছেদ করেছে। ধরো এটা একটা টানা হলো, যেটা মনে করো নাম দিচ্ছি আমি পি কিউ, বৃত্তকে ছেদ করলো সি বিন্দুতে। বি বিন্দুতে একটা স্পর্শক টানা হয়েছে যেটা ওই স্পর্শকটাকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই বিন্দু দ্বারা একটা স্পর্শক টানো এই রকম, যেটা কোথায় ছেদ করলো না, এখানটা ডি বিন্দুতে ছেদ করলো। ওকে, হলে দুটো প্রমাণ, তার মধ্যে এক নম্বরটা বলি আগে, বিডি স্কয়ার সমান কত, বিডি স্কয়ার সমান এডি ইনটু ডিসি। তো বিডিটা কোথায়, বিডি এই যে বিডি স্কয়ার সমান এসি ইনটু সিডি, এটা প্রমাণ করতে হবে যে বিডি স্কয়ার সমান এডি ইনটু সিডি। হ্যাঁ, এখন দেখো আরেকটা প্রমাণ আছে, সেটা পরে আসছি। এটা প্রমাণ করতে গেলে আমাদেরকে একটা অঙ্কন করতে হবে, বি আর সি জুড়ে দিলাম। ওকে, বি আর সি জুড়ে দিলাম। এবার দেখো সরাসরি আমরা প্রমাণটাতে চলে যাচ্ছি, সরাসরি আমরা প্রমাণটাতে চলে যাচ্ছি। দেখো এখানে খুব সাধারণভাবে আমি বলতে পারি, এখানে খুব সাধারণভাবে এখানে বলা যায় যে এই কোণটা 90 ডিগ্রি হবে। কেন? কারণ যেহেতু এবিটা ব্যাস, তাহলে এই এসিবিটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, এসিবিটা কি কোণ না, অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ মানে কত ডিগ্রি হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে অতএব বিসিটা লম্ব কার উপরে বলো, বিসিটা লম্ব হচ্ছে এডি এর উপরে। আবার স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হয়, তো সেখান থেকে বলা যায় এবার এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ ওবিটা কার উপর লম্ব হবে, ওবিটা লম্ব হবে ওই বিডি এর উপরে। তাহলে সেখান থেকে বলা যায় যে কোণ বিটা আবার কত ডিগ্রি, কোণ বিটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আবার সেই উপপাদ্য 48ই চলে এলো। উপপাদ্য 48 কি বলছে, উপপাদ্য 48 যে তোমার স্পর্শ সরি দাঁড়াও এক সেকেন্ড, এই যে তোমার দেখো এটা 90 ডিগ্রি, এটা নাম আছে বি। আচ্ছা এখানে একটা টানা আছে, সেটা হচ্ছে তোমার সি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে কত বি। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব আঁকছি। তাহলে কি হবে, সেই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এবং তারা নিজেরাও সদৃশ। তো সেখান থেকে দেখো এবার আমি বলতে পারি, সেখান থেকে আমি দেখো বলতে পারি যে এখানে ত্রিভুজ ধরো এবিডি মানে বড়টার সঙ্গে এইদিকে এই ছোটটা মানে ত্রিভুজ কত সিবিডি পরস্পর কি বলো সদৃশ। আর সদৃশ মানে এবার বাহুগুলোর অনুপাত লেখা যাক। তাহলে বাহুগুলোর অনুপাত লিখলে দেখো বড়টার ক্ষেত্রে কত হবে বলো, এইটা 90 ডিগ্রি মানে তার উল্টো দিকে কত আছে এডি। আর ছোটটার ক্ষেত্রে কোনটা, এইটা 90 ডিগ্রি তার উল্টো দিকে কত আছে বলো বিডি। সমান এটা সাধারণ কোণ, এটা সাধারণ কোণ, তাহলে তার উল্টো দিকে কত চলো বড়টার ক্ষেত্রে এবি, বড়টার ক্ষেত্রে এবি। আর ছোটটার ক্ষেত্রে কত হবে বলো বিসি। আর পড়ে থাকছে কোনটা, ছোটটার ক্ষেত্রে এইটা, আর বড়টার ক্ষেত্রে পড়ে থাকছে এইটা। তাহলে এর উল্টো দিকে কত আছে বলো, এর উল্টো দিকে আছে তোমার বিডি, আর ছোটটার ক্ষেত্রে কত আছে বলো সিডি। এখন দেখো ফার্স্ট আর থার্ড যদি নিয়ে নাও, কোণাকুণি গুণ করলে কত হবে বলো, কোণাকুণি গুণ করলে তাহলে কত হবে বিডি স্কয়ার সমান কত বলো এডি ইনটু সিডি বা ডিসি। এটা আমাদের দেখো এক নম্বর প্রমাণটা ছিল। তাহলে বড়টার সঙ্গে এই দিকে ছোটটা নিয়ে বাহুগুলোর অনুপাত লিখলে প্রথম প্রমাণটা হয়ে যাবে। এবার আমরা দ্বিতীয় প্রমাণটা নিয়ে আলোচনা করব। দেখো দ্বিতীয় প্রমাণটা, দ্বিতীয় প্রমাণটা কি বলেছে দেখো নিজেরা একটু দেখো। দ্বিতীয় প্রমাণটা কি বলছে,
যে কোনো সরল রেখার জন্য এসি এবং এডি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, এসি আর এডি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? তার মানে এর একটাকে যদি আমরা দৈর্ঘ্য মনে করি আর একটাকে যদি আমরা প্রস্থ মনে করি, তাহলে তাদের দ্বারা গঠিত ক্ষেত্রফলটা কত হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, মানে কত বলো? এসি ইনটু কত? এডি, তাই তো? এসি ইনটু এডি। আমাদেরকে দেখাতে বলেছে যে কোনো সরল রেখার জন্য এসি এবং এডি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা সর্বদা সমান হবে। সেটা কিভাবে হবে দেখো। আমরা একটু আগে যেমন এই বড়টার সঙ্গে মানে এবিডির সঙ্গে বিডিসি কে সদৃশ্য দেখাতে পারলাম, যেমন এই বড়টার সঙ্গে আবার এই দিকে এইটাও সদৃশ্য হবে। সেখান থেকে আমরা বলতে পারবো যে ত্রিভুজ এবিডি সদৃশ্য ত্রিভুজ এবিসি। বাহুগুলোর অনুপাত দেখো, তাহলে বাহুগুলোর অনুপাত দেখলে কি হবে দেখো, বড়টার কোনটা? এইটা 90 ডিগ্রি, তার উল্টো দিকে কত আছে? এডি। ছোটটার এইটা 90 ডিগ্রি, তার উল্টো দিকে কত আছে বলো? এবি। তারপরে কি হবে? তারপর হবে দেখো ছোটটার কোনটা বলো? এটা সাধারণ কোণ, সিটা সাধারণ কোণ, তার রেসপেক্টে বড়টার ক্ষেত্রে কত হবে? বিডি। আগে বড়টাই তো নিচ্ছি, আর ছোটটার ক্ষেত্রে কত হবে বলো? বিসি। সমান পড়ে থাকছে কোনটা বলো? পড়ে থাকছে বড়টার ক্ষেত্রে এইটা পড়ে থাকছে, তার উল্টো দিকে কত আছে? এবি। আর ছোটটার ক্ষেত্রে পড়ে থাকছে কোনটা বলো? ছোটটার ক্ষেত্রে পড়ে থাকছে এইটা, তার উল্টো দিকে কত আছে? এসি। ওকে, তাহলে আমার দরকার এসি আর এডির গুণফলটা দরকার। এসি আর এডির গুণফলটা দরকার, কারণ এটাই তো ক্ষেত্রফলটা। তাহলে এসি আর এডি, তার মানে আমি যদি এইটার সঙ্গে এটাকে নিই, তাহলে কোণাকুণি গুণ করলে কত হবে বলো? এসি ইনটু এডি সমান কত হচ্ছে বলো তো? এবি স্কয়ার। তাহলে এসি আর এডি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা এবির সঙ্গে, তার মানে আমি বলতে পারি ব্যাসের বর্গের সঙ্গে সমান হচ্ছে। আমি এখানে একটা বৃত্ত নিয়েই কাজ করছি, একটা বৃত্ত নিয়ে। আর যে কোনো বৃত্তের সে যদি বৃত্তটা নির্দিষ্ট হয়, নির্দিষ্ট মানে যদি একটাই হয়, তার একটাই ব্যাসার্ধ পাবো। তুমি যে দিক দিয়ে টানো না কেন, তুমি এই দিক দিয়ে টানো না কেন, এই দিক দিয়ে টানো না কেন, যে দিক দিয়ে টানো না কেন, কারণ ব্যাসার্ধের দৈর্ঘ্যটা একই হয়। অর্থাৎ কোনো নির্দিষ্ট বৃত্তের ব্যাসার্ধ সর্বদাই নির্দিষ্ট হয়। তাহলে এই বৃত্তের ব্যাসটা কি হবে? নির্দিষ্ট হবে। তার স্কয়ার যদি করি সেটাও নির্দিষ্ট হবে, তাই তো? তাহলে এসি ইনটু এডিটা দেখো সবসময় একটা কি দিচ্ছে? নির্দিষ্ট মান দিচ্ছে। কার ক্ষেত্রে? ওই একটা বৃত্তের ক্ষেত্রে। তো এখন এই যে তোমার পিকিউটা আছে, এই যে পিকিউ সরলরেখাটা আছে, পিকিউ সরলরেখাকে আমি এই বরাবর নিয়েছিলাম, মানে পিকিউটাকে কোন বরাবর নেওয়া হয়েছিল? এই পিকিউটাকে এই বরাবর নেওয়া হয়েছিল। কেউ যদি পিকিউটাকে এই বরাবর নিতে, কেউ যদি পিকিউটাকে এই বরাবর নিতে, তুমি যেভাবেই নাও না কেন প্রত্যেক ক্ষেত্রেই দেখবে একদম আলটিমেট পর্যায়ে এসে ব্যাসের স্কয়ার চলে আসবে, which is always constant। সেই জন্যই বলা হচ্ছে পিকিউ এর যে কোনো অবস্থানের জন্যই, পিকিউ এর মানে পিকিউ লাইনটা যেভাবেই যাক না কেন, সেটা এইভাবে এভাবে এভাবে যেভাবেই যাক না কেন, এসি আর এডি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা সর্বদা কি হবে? সর্বদা সমান হবে। ঠিক আছে, যেটা দেখো আমাদের 2 নম্বর প্রমাণ। ওকে, তাহলে একটু বোঝার চেষ্টা করবে, এটা আমি তো পাঠিয়ে দেবো রেডি করা জিনিসগুলো, তোমরা করে নিও। করে নিয়ে তাহলে বড় কোশ্চেন সেট, শর্ট কোশ্চেন গুলো সবই তোমাদেরকে করতে হবে। আমি 2-3টে আলোচনা করে দিচ্ছি বা 2-1টা আলোচনা করে দিচ্ছি যেগুলো একটু আটকায় সাধারণত। ঠিক আছে, দেখো তার মধ্যে কি হয়। বড় কোশ্চেন কিন্তু আমাদের শেষ। দেখো এমসিকিউর কোনটা বলি বলো তো? এমসিকিউর ক্ষেত্রে ধরো একটা বলছি আমি প্রথমে 7 এর দাগে 3 এরটা বলছি। দেখো 7 এর দাগে 3 এরটা কি বলছি? এবিসি আর ডিএফ দুটো ত্রিভুজ আছে, এ কোণের সঙ্গে ই কোণ সমান, আর এবি ইজ টু ইডি সমান এসি ইজ টু ইএফ আছে, আর এফ কোণটা 65 ডিগ্রি আছে, বি কোণের মান নির্ণয় করতে বলছে। ছবিটা আগে আঁকা যাক। ধরো এটা এ বি সি আর মনে করো একটা ডি ই এফ, কারা সমান বলেছে বলো তো? এ কোণের সঙ্গে ই কোণটা সমান, দুজনেই 40 ডিগ্রি করে, এটাও 40 এটাও 40, তাই তো? আর বলেছে এবি ইজ টু ইডি, এবি ইজ টু ইডি সমান কত বলেছে? এসি ইজ টু ইএফ। আর একটা কি বলে দিয়েছে? এফ কোণটা 65 ডিগ্রি, এইটা বলে দিয়েছে 65 ডিগ্রি হলে আমাদেরকে বার করতে হবে এই বি কোণটা কত হবে, বি কোণটা কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে।
তো এখন দেখো এই AB is to AD এটা আমি এইভাবে লিখতে পারি AB by ED সমান কত AC by লিখতে পারি EF। তাহলে A কোণের সঙ্গে E কোণ সমান, আবার ওই A কে আর E কোণকে ধরে আছে যে দুটো বাহু দেখো AB ED আর AC EF, একটা করে কোণ সমান এবং তাদের ধারক বাহুগুলোর অনুপাতটা সমান বলে কি বলতে পারি ত্রিভুজ ABC সদৃশ ত্রিভুজ DEF। এটা আমরা আগে বহুবার পড়েছি, এটা সদৃশতার একটা নিয়ম বা সদৃশ দেখানোর একটা শর্ত। একটা কোণ সমান হতে হবে এবং ওই কোণ দুটোর ধারক বাহুগুলোর অনুপাত যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটো কি হয়ে যাবে সদৃশ হয়ে যাবে। যখনই সদৃশ এবার তাহলে কোন কোণগুলো সমান হবে বলো, একটা তো A কোণের সঙ্গে E কোণটা সমান ওরা দিয়েই দিয়েছিল তাই তো, আর কোনটা হবে বলো, আর কোনটা আচ্ছা 40 65 মানে এটা কত হবে বলো তো, 40 আর 65 নিয়ে কত হচ্ছে তোমার 47 105 মানে এটা কত হচ্ছে 75 ডিগ্রি তাই তো। আর দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, আবার এই বাহুটার সঙ্গে এই বাহুটা, তাহলে এর বিপরীতে কি আছে B কোণ, তার বিপরীতে কি সরি এটা E কোণ হবে, এটা E হবে। তাই দেখো এই বাহুটার সঙ্গে তো এই বাহুটার অনুপাত সমান, তাহলে তাদের বিপরীতে কি আছে B কোণ, তার সঙ্গে কি সমান বলো এর বিপরীতে কি আছে D কোণ। তাহলে D কোণটা যেহেতু 75 ডিগ্রি তাহলে আমি এখান থেকে বলতে পারবো অতএব B কোণটা কত হবে বলো, B কোণটা হয়ে যাবে কত 75 ডিগ্রি। হ্যাঁ এই তো অপশন সি। ঠিক আছে, যে আগের দিনের গুলো সব ভালো করে, আগের দিকের গুলো সব ভালো করে করবে সে নিজে নিজে এঁকে এঁকে বুঝতে পারবে। ঠিক আছে, আরেকটা বলে দিই 5 এর দাগেরটা। দেখো বলছে ABC ত্রিভুজের AB টা 9 সেমি, BC টা 6, CA টা 7 সেমি, 7.5 সেমি। DEF ত্রিভুজের BC বাহুর অনুরূপ বাহু হচ্ছে EF, EF টা 8 দেওয়া আছে, ত্রিভুজ দুটো সদৃশ বলা আছে, তাহলে DEF এর পরিসীমা বলেছে। তো দেখো ছবিটা যদি আঁকা যায়, ধরো এটা ABC ত্রিভুজ ABC আর এই মনে করো তোমার DEF ত্রিভুজ DEF ত্রিভুজ। ABC ত্রিভুজের AB টা কত বলেছে 9, BC টা বলেছে 6 আর এটা কত বলেছে 7.5, আর EF এর বলে আর কোনটা অনুরূপ বাহু বলে দিয়েছে, BC এর সঙ্গে EF টাকে অনুরূপ বাহু বলে দিয়েছে। অনুরূপ বাহু সমান নয়, অনুরূপ বাহু। আর EF টা বলে দিয়েছে কত 8 সেন্টিমিটার, বলে DEF এর পরিসীমা কত হবে। এখন দেখো ত্রিভুজ DEF এর পরিসীমা সমান কত। তো পরিসীমা মানে কি, পরিসীমা মানে তার বাহুগুলোর সমষ্টি। হ্যাঁ আরেকটা কথা বলে দিয়েছি ত্রিভুজ দুটো সদৃশ বলে দিয়েছে, ত্রিভুজ ABC সদৃশ ত্রিভুজ DEF এটাও বলে দিয়েছে। এখন দেখো পরিসীমা মানে কি বলো, পরিসীমা মানে হচ্ছে তাদের বাহুগুলো পরিসীমা মানে হচ্ছে তাদের বাহুগুলোর সমষ্টি। তার মানে আমি বলতে পারবো এটা সমান কি হবে বলো, DE প্লাস কত EF প্লাস কত হবে তোমার DF। তার মধ্যে এইটা জানা আছে, EF টা আর জানা আছে, তাহলে আমরা যদি DE আর DF টা বার করতে পারি তাহলেই হয়ে যায়। এখন দেখো যেহেতু ত্রিভুজ দুটো সদৃশ তাহলে তাদের বাহুগুলোর অনুপাত সমান হবে। চলো বাহুগুলো লিখে নাও, তাহলে কত হবে বলো, যেহেতু এটার সঙ্গে এটা অনুরূপ বলেছে তাহলে AB বাই কত বলো, মানে এইটার সঙ্গে কোনটা, তাহলে ধরো এইটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা আর এইটার সঙ্গে কোনটা তোমার এইটা, তাহলে কত হবে বলো AB বাই DE সমান BC বাই কত EF সমান AC বাই কত বলো DF। ওকে, যদি এখন এই দুটো নাও তাহলে দেখো কত পাবে, দেখো কত পাবে, AB টা কত বলে দেওয়া আছে বলো, AB টা বলে দেওয়া আছে কত, AB টা বলে দেওয়া আছে 9, তাহলে 9 বাই DE টা কত, DE টা তো ভাগ করব, 9 বাই DE সমান কত, BC টা হচ্ছে 6 আর EF টা কত 8, কোণাকুণি গুণ করলে DE টা কত পাবো বলো, কোণাকুণি গুণ করলে DE টা পাবো 8 বাই 72 বাই 6 মানে কত 12, তাহলে DE টা কত পেয়ে গেলাম 12 সেন্টিমিটার। ওকে, একই ভাবে যদি শেষ দুটোকে নাও, শেষ দুটোকে যদি নাও মানে এই দুটোকে যদি নাও তাহলে দেখো বসাও, BC এর জায়গায় বসবে 6, EF এর জায়গায় বসবে 8, AC এর জায়গায় বসবে 7.5 আর এর জায়গায় কত বসবে DF।
কোনাকুনি গুণ করলে কত হচ্ছে বলো 6 ইনটু df, মানে একবারে করে দিচ্ছি আমি, একবারে করলে কত হবে বলো df সমান 8 ইনটু 7.5 বাই কত বলো 6, দশমিক তুলে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে বলো 8 ইনটু 75 বাই 6 ইনটু 10, 5 2 এ 10, 5 15 75, হ্যাঁ 2 4 এ 8, 2 2 এ 4, 2 3 এ 6 সমান কত হচ্ছে 3 5 এ কত 15, তাহলে 5 দুগুণে কত হচ্ছে বলো 5 দুগুণে 10, তাহলে এটা কত বেরিয়ে গেল 10 বেরিয়ে গেল। ওকে ব্যাস, এবার তাহলে পরিসীমাটা কত বসিয়ে দাও, পরিসীমাটা তাহলে পরিসীমা কত হবে 12 প্লাস 8 প্লাস 10, 12 আর 8 এ কত 20, 12 8 এ 20 আর 10 কত 30 সেমি। কত নম্বর অপশন আছে? হ্যাঁ অপশন কত ডি। ঠিক আছে, তাহলে আরেকটা শর্ট কোশ্চেন বলে দিলাম। এরপর দেখো আর বিশেষ বলবো না, আমি খালি একটা বলে দেবো, সেটা হচ্ছে তোমার 8 এর দাগের 4 এরটা, খুব গুরুত্বপূর্ণ, বাকিগুলো সহজ করতে পারবে তোমরা। ঠিক আছে, 8 এর দাগের 4 এরটা বলে দেবো, তারপরেও কিছু আটকালে তো আমি আছি, সে যোগাযোগ করে আমি বলে দেবো। দেখো 8 এর দাগের 4 এরটা কি দেখো, বলছে ABCD ট্রাপিজিয়ামের BC এর সঙ্গে AD টা সমান্তরাল, AD টা বলে দেওয়া আছে 4, ACBD কর্ণদ্বয় এমন ভাবে O বিন্দুতে ছেদ করেছে যাতে করে AO বাই OC সমান DO বাই OB সমান হাফ হয়। BC এর দৈর্ঘ্য কত সেটা বার করতে হবে। তো ছবিটা আঁকা যাক। দেখো ধরো এই হচ্ছে তোমার একটা ট্রাপিজিয়াম ABCD, এইটার সঙ্গে এটা সমান্তরাল বলে দিয়েছে। AC আর BD এই কর্ণ দুটো টানা হয়েছে, তারা পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে। ওকে, O বিন্দুতে ছেদ করেছে। AD টা দেওয়া আছে 4 সেন্টিমিটার 4 সেমি, আর একটা দেওয়া আছে দেখো শর্ত AO বাই OC সমান কত DO বাই OB সমান হাফ দেওয়া আছে। বলে আমাদেরকে বার করতে বলছে BC সমান কত হবে, BC সমান কত হবে সেটা আমাদেরকে বার করতে বলছে। একটা ছোট্ট কাজ করে নাও তাহলেই হয়ে যাবে, আর কিছু নেই। এই দুটো ত্রিভুজকে সদৃশ দেখাও, ত্রিভুজ কত AOD আর হচ্ছে ত্রিভুজ কত BOC, খুব সহজেই সদৃশ দেখানো যাবে। সদৃশ মানে কি দুটো কোণ সমান দেখালেই হবে, তিনটে দেখালে তো ভালো কথা, দুটো দেখালেই হয়ে যায়। বিপ্রতীপ কোণ হিসাবে সমান, আবার এটার সঙ্গে এটা সমান্তরাল ছিল, এটা একটা ছেদক, তখন বলতে পারবো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। আবার একই ভাবে এই দিকের এই কোণটার সঙ্গে এই দিকের এই কোণটা সমান। তিনটে কোণ সমান হয়ে গেল মানে ত্রিভুজগুলো কি হলো সদৃশ হয়ে গেল। যখনই সদৃশ বাহুগুলোর অনুপাতটা লেখো, তাহলে বাহুগুলোর অনুপাত কি হবে বলো। প্রথমে যদি আমি এটার ক্ষেত্রে বলি বিপ্রতীপটা দিয়ে যদি শুরু করি, তাহলে এর অপোজিটে কত আছে বলো AD বাই এর অপোজিটে কত আছে বলো BC সমান এর অপোজিটে কত আছে OD বা DO বাই এর সঙ্গে এইটা সমান তার অপোজিটে কত আছে বলো OB, আবার এর অপোজিটে কত আছে AO, এটার সঙ্গে এইটা সমান তার অপোজিটে কত আছে বলো OC। যে কোনো দুটো নিয়ে নাও, অবশ্যই প্রথমটাকে লিখে, কারণ BC টা বার করতে হবে। চলো আমি এই দুটোই নিলাম। ঠিক আছে, যে সুতরাং কি হবে AD বাই কত বলো BC ইজ ইকুয়াল টু DO বাই OB। তো DO বাই OB এর মানটা কত, DO বাই OB এর মানটা হাফ, আমি বলতে পারি এবার AD এর জায়গায় 4 বসিয়ে দাও, তাহলে 4 বাই BC ইজ ইকুয়াল টু কত, এটা হাফ, তো এই যে DO বাই OB এর মানটা হাফ, এটা নিলেও একই ব্যাপার হতো। কোণাকুণি গুণ করে দাও, তাহলে কোণাকুণি গুণ করলে কত হচ্ছে বলো BC সমান 4 দুগুণে কত 8 সেন্টিমিটার, তাহলে নির্ণেয় BC এর দৈর্ঘ্য কত হচ্ছে 8 সেমি। ঠিক আছে, তাহলে চ্যাপ্টার কমপ্লিট। আর ছোট কোশ্চেন আছে, তোমরা ফর্মটা সেগুলো করতে পারবে আশা করছি। অসুবিধা হলে তারপরে তো আছে যোগাযোগ করতে, তাহলে করিয়ে দেবো। তাহলে আমাদের একটা বড় চ্যাপ্টার 18 নম্বর চ্যাপ্টার আজকে কমপ্লিট হলো। তোমরা সমস্তটা কমপ্লিট করে নিও। হ্যাঁ, তাহলে এরপরে যখন আবার আসবে অবশ্যই পরের কোনো চ্যাপ্টার নিয়ে আবার আলোচনা করা যাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর পড়াশোনাটা চালিয়ে যাও। ঠিক আছে, আজকে এখানে